হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজ আমরা যে ভিডিওটা করব সেটা আমাদের ক্লাস 10-এর কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, যেটা অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশন এবং সমীকরণের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা দেখব। এবং এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই কারণে, এই ক্লাস 10-এর 4টে চ্যাপ্টার যেটা আছে, এই টোটাল 5টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি, তার মধ্যে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আপডেটেড সিলেবাসে বাদ দিয়েছে, বাট আমরা পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টারটা কমপ্লিট করবো, কারণ পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার কমপ্লিট না করলে যেটি মেটাল বা নন মেটালের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু দু একটা পিরিয়ডিক টেবিলের সাথে কানেক্টেড এই চ্যাপ্টারটা। সেই জন্য আমরা যদি ওইটা কমপ্লিট করে থাকি, যেহেতু আগে আমাদের একটু কমপ্লিট করা ছিল, সেখানে আমার এখানে ভিডিও অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। যদি কমপ্লিট না করি, আমি ওই ভিডিওটা এই চ্যানেলের এই যে আমি যে প্লেলিস্টটা আছে সেই যেটি প্লেলিস্টের সাথে অ্যাড করে দেবো। ওকে, তো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এখান থেকে টু দ্য পয়েন্ট অনেক কেমিক্যাল রিয়াকশনের যে টপিকগুলো, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় এসেছে এবং আপকামিং এক্সামিনেশনে আরও আসবে, বিশেষ করে গ্রুপ ডিতে তো একদম কনফার্ম আসবেই, এরকমভাবেই জেনে রাখো। সুতরাং চ্যাপ্টারটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের চ্যাপ্টারটা মানে ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিও শুরু করি, তারপরে দেখা যাক চ্যাপ্টারটা কতদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। লেট স্টার্ট। প্রথমে চলে আসছে যেটাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন এবং ইকুয়েশন। তো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কী হয়, যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, যেমন গ্রীষ্মকালে ঘরের উষ্ণতা দুধ রেখে দেওয়া, বা লোহার তৈরি দাওয়া পাত্র আর্দ্র বাতাসে রেখে দেওয়া, আঙুর যেগুলো হয়, গ্র্যাপস যেগুলো গেঁজিয়ে ওঠা, বা খাবার রান্না করা, অথবা আমাদের দেহে খাবার হজম হওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, সমস্ত কিছু একটা মানে কেমিক্যাল পরিবর্তন ঘটে বা রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আমরা জানি। তো তাই যখন কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এখন এই রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত অর্থ কী জানলে আশ্চর্য হবো। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কিনা জানতে আমরা দেখবো যে এক্ষেত্রে মানে যেটা অ্যাকচুয়ালি দেখবো সেটা এখানে এটা একটা কেমিক্যাল রিয়াকশনের ব্যাপার দেখানো হয়েছে, যেখানে ম্যাগনেসিয়ামের ফিতাকে নেওয়া হয়েছে, নিয়ে আগুনে মানে যেটি বুনশেন বার্নার এটাকে বলা হয়, বার্নারে যখন পোড়ানো হচ্ছে তখন দেখা উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা ওয়াচ গ্লাসে লক্ষ্য করা হচ্ছে। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে, যেটাকে ওয়াচ গ্লাসে দেখা হচ্ছে, এবং দেখে মোটামুটি থেকে ওয়াচ গ্লাসে দেখা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি সংকেত হয়ে থাকে এমজিও। তার মানে আমি বলতে চাইছি এইটা 2mg প্লাস O2 বিক্রিয়া করছে, উৎপন্ন করছে 2mgO, হয়ে গেল। এটাই হলো এই ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন। অনেক সময় পরীক্ষা দেয় যে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম ফিতাকে যদি আমরা বুনসেন বার্নারে দহন করি, অক্সিজেনে দহন করাই কি উৎপন্ন হয়, সেটা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। সেটাই, যাই হোক, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখবো যে কি, যে অ্যাকচুয়ালি পরের স্লাইডে সেটা হচ্ছে কি, যে আমরা লক্ষ্য করছি ম্যাগনেসিয়াম ফিতার টুকরোগুলো চকচকে সাদা শিখাসহ জ্বলছে, এবং সেক্ষেত্রে সাদা গুঁড়ো পরিণত হচ্ছে। এই যেটা সাদা গুঁড়ো উৎপন্ন হয় সেটাই ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো, এবং বায়ুতে উপস্থিত ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়াতে এটা তৈরি হয়েছে। অর্থাৎ ব্যাপারটা এরকম। আবার যদি এখানে যদি রিয়াকশনটা লিখে রাখি, 2mgO। ওকে, এখন বলা হচ্ছে যেটা উপরোক্ত এই যে তিনটি কাজ, এখানে কটা অ্যাকচুয়ালি ওই রিয়াকশানে মানে এখানে কটা টেস্টের ব্যাপার বলা হয়। যেমন একটা কনিক্যাল ফ্লাক্সের টেস্ট টিউবে কিছু জিঙ্কের দানা, যাকে বলা হয় জিঙ্কের দানা নিয়ে তার মধ্যে লঘু সালফারিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দেখা যাবে অ্যাসিডের ব্যবহার যে ওই জিঙ্কের দানা চারপাশে সংগঠিত হয় এবং বিক্রিয়া দেখা যায়। আবার কনিক্যাল ফ্লাক্স টেস্ট টিউবটাকে যদি আমরা প্রশ্ন করি, সেখানে টেম্পারেচারটাও পরিবর্তন হচ্ছে, মানে এটাও আমরা লক্ষ্য করতে পারি। সেক্ষেত্রে এখানে ব্যাপারটা বলা হচ্ছে, যেমন এই যে লঘু সালফারিক অ্যাসিড অথবা জিঙ্কের সাথে লঘু সালফারিক অ্যাসিড H2SO বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, জিঙ্ক সালফেট, এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, এখানে বলা হচ্ছে যে আমরা যদি এই রাসায়নিক বিক্রিয়াটাকে সংগঠিত করি, মানে এই তিনটে কাজ থেকে আমরা এটা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য পর্যবেক্ষণ যেগুলো লাগে সেটা হলো অবস্থার পরিবর্তন, বর্ণের পরিবর্তন, গ্যাসের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন। এই চারটে অ্যাকচুয়ালি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এই চারটে। ওকে, এখন যদি আমরা আমাদের চারপাশের পরিবর্তনগুলো লক্ষ্য করি, দেখতে পাবো যে আমাদের চারপাশে বিবিধ রাসায়নিক পরিবর্তন সংঘটিত হচ্ছে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া এবং তাদের রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে জানবো। ওকে, যেমন ধরো প্রথমে চলে আসে যে রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে এই যে ইকুয়েশন কী করে তৈরি করা হয় বা কী করে লেখা হয় সেটা সম্পর্কে জানবো।
ধরো একটা ম্যাগনেসিয়াম ভি থেকে যখন অক্সিজেনে দহন করছি, অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হচ্ছে, তাহলে এটা কি হয়, এটা হচ্ছে প্রোডাক্ট, মানে এটা যেটা বিক্রিয়াত পদার্থ। তাই রাসায়নিক বিক্রিয়াকে আমরা যদি বাক্যের আকারে লিখি, এখানে লিখতে পারি যে বাক্যের আকারে যদি লিখি সেক্ষেত্রে কি হবে যে ম্যাগনেসিয়াম হলো বিক্রিয়ক, ওকে, এর থেকে উৎপন্ন হচ্ছে কি প্রোডাক্ট, সেটা হলো বিক্রিয়াত পদার্থ যাকে বলা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। তো যদি যে সকল রাসায়নিক পদার্থের পরিবর্তন হয়েছে সে সম্পর্কে যদি লিখি, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন হলো এটা দুটোই বিক্রিয়ক, তা থেকে যে ঠিক নতুন পদার্থ যাকে বলা বিক্রিয়া মানে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, সেটা হলো কি, সেটা হলো বিক্রিয়াজাত পদার্থ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ সবসময় জানবে বিক্রিয়াজাত পদার্থ যেটা অ্যাকচুয়ালি যেটা প্রোডাক্ট হবে সেটা সবসময় থাকবে ডান দিকে, রাইট সাইডে, ঠিক আছে। আর যেটা বিক্রিয়ক সাবস্ট্রেট হবে সেটা সেটা থাকবে যথাক্রমে লেফটে। এই যে এখানে বলাই হয়েছে যে বিক্রিয়ক পদার্থ সবসময় বাম দিকে থাকে, লেফট হ্যান্ড সাইড, আর একাধিক বিক্রিয়ক পদার্থ উপস্থিত থাকলে সেগুলো মাঝখানে যোগ করা হয় স্বাভাবিকভাবে। এটা হয়ে গেল বিক্রিয়কের ক্ষেত্রে। আর যেটা বিক্রিয়াত পদার্থ সেটা সবসময় ডান দিকে থাকবে, একাধিক পদার্থ হলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বাট এই সমস্ত পয়েন্ট দিয়ে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন এসছে, যে এরকম কোশ্চেন এসেছিলো, সেগুলো অ্যাকচুয়ালি আমি আর অ্যাড করিনি, যেগুলো আমি যখন ওই টোটাল চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেন 30-40টা কোশ্চেনে যখন আমি রিভিশন সিরিজ আনবো তখন আমি সেগুলো অ্যাড করব। সেখানে ডাইরেক্ট কোশ্চেন এসছে এরকম যে কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে মানে বিক্রিয়াত পদার্থ বা যেগুলো প্রোডাক্ট হয় সেগুলো কোথায় থাকে, সেগুলো কোন দিকে থাকে, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, মাঝখানে এরকমভাবে না, এরকমভাবেই কোশ্চেন এসছে, ঠিক আছে। যাই হোক, তো আমি যেহেতু যে ঠিক টু দ্য পয়েন্ট পড়াচ্ছি, সুতরাং এখান থেকে কোনো লাইন থেকেই যাতে কোশ্চেন না মিস হয় সেটাকে কনফার্মেশন করাই আমার দায়িত্ব। যাই হোক, চলো পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কী আছে, যে রাসায়নিক সমীকরণের লিখন পদ্ধতি, রাইটিং এ কেমিক্যাল ইকুয়েশন। তো রাসায়নিক সমীকরণকে যদি আমরা আরও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য যে কোনো পদ্ধতি আছে, যেমন রাসায়নিক সমীকরণকে যদি আমরা মানে প্রকাশ করি, যেক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দেখি, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইডের ওটা তো হলো, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এরা ব্যালেন্সটা করেনি, 2mgO হবে। যাই হোক, তো তীরচিহ্নের ডান দিকে এবং বাম দিকে প্রতিটা মৌলের পরমাণু সংখ্যা যেটি গণনা করতে হয়, করে মোটামুটি তার মোট পরমাণু সংখ্যাকে ঠিক করতে হয়। সেক্ষেত্রে এটাকে বলা হয় সমিত সমীকরণ। এই যে এটাকে বলা হয় সমিত সমীকরণ যদি সমান না হয়, ইকুয়েশন সমিত নয়, মানে যেটা অ্যাকচুয়ালি বাতিকতা বলা হয় ব্যালেন্স। সমিত সমীকরণ মানে ব্যালেন্সিং করা হয়, ঠিক আছে। তাই দুদিকের ভর সমান করতে হয়। এরূপ রাসায়নিক সমীকরণকে সমতাবিহীন যদি না থাকে তখন বলা সমতাবিহীন, না যদি হয় তখন থাকে। যেমন বায়ুতে ম্যাগনেসিয়ামের দহনের এই সমীকরণটা কিন্তু মানে সমতাবিহীন ছিল, এটাকে আমরা 2 অ্যাড করে উভয় ক্ষেত্রে ব্যালেন্সটাকে সমান করলাম, ঠিক আছে। তারপরে চলে আসছে যেমন ধরো সমিত সমীকরণ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে বলা হচ্ছে যেটাকে, যে ভরের নিত্যতা সূত্র আমরা আগে পড়েছিলাম ক্লাস 9-এর ক্ষেত্রে, ঠিক আছে। এই যে এবং সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও সেটা অ্যাকচুয়ালি সেই সূত্রটা থাকে, সেটা বলা হয় ভরকে সৃষ্টি করে ধ্বংস করা যায় না। তো রাসায়নিক বিক্রিয়াত পদার্থের মধ্যে উপস্থিত মৌলগুলোর মোট ভর বিক্রিয়া পদার্থগুলোর মধ্যে উপস্থিত মৌলগুলোর মোট ভর সমান হয়ে থাকে, ঠিক আছে। মানে অর্থাৎ ব্যাপারটা যেহেতু লেফট হ্যান্ড সাইডে হচ্ছে প্রোডাক্ট থাকছে, সাবস্ট্রেট থাকছে, আর রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্ট থাকছে, এই দুটো সমান হবে, ইকুয়াল হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, যে জিঙ্কের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ওকে, 1 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে কি জিঙ্কের সাথে হাইড্রোজেন সালফেট বিক্রিয়া করে, তো বললাম জিঙ্কের সাথে হাইড্রোজেন সালফেট বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যালেন্স, যেমন তো বিক্রিয়ক পদার্থগুলো বাম দিকে আছে, ZN1 বিক্রিয়াজাত পদার্থ যেটা ডান দিকে আছে, তার পরিমাণ এখানে হাইড্রোজেন কটা আছে 2টো, সালফার কটা আছে 1টা, অক্সিজেন কটা আছে 4টে। তাহলে আমরা যদি যখন ব্যালেন্স করবো তখন আমাদের এরা মানে সেমভাবেই রাখবো, যে হাইড্রোজেনটা যেমন 2টো ছিল এটাকে আলাদা করে নিলাম, যেহেতু ধাতুর সাথে এটা মোটামুটি অ্যাসিডের বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সেক্ষেত্রে হাইড্রোজেনের ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। তা থেকে পড়ে রয়েছে কি জিঙ্ক আর সালফেট, এরা মোটামুটি ব্যালেন্স করে 4 এই সমান করে আমরা বলতে পারি যে ZN প্লাস H2SO থেকে বিক্রিয়াটা সমতা, মানে অ্যাকচুয়ালি সমিত সমীকরণ ব্যালেন্স ইকুয়েশন। সেরকমভাবে Fe প্লাস H2O থেকে আমরা এটা করতে পারি, এটা কিন্তু সমতা বিধান করে যদি চেষ্টা করি। আচ্ছা, আমি এটাকে এখানে দেখাই, Fe প্লাস H2O, ভালো করে দেখো এখানে কে কটা আছে, Fe3O4 প্লাস H2, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের এখানে 2টো আছে, এখানে 1টা, ঠিক আছে। এইবারে ব্যাপারটা কিন্তু ওরকম নয়, কারণ এখানে যেহেতু অক্সিজেন 4টে, তার মানে এখানে আমাকে অক্সিজেন 4টে আনতে হবে, ঠিক আছে। তাহলে অক্সিজেন এখানে যেহেতু 4টে, মানে যে ঠিক প্রোডাক্টে যেহেতু 4টে আছে, তাই আমাকে সাবস্ট্রেটে 4টে আনতেই হবে, না হলে কিন্তু মিলবে না। তাহলে যদি এখানে 4টে আনি তাহলে এখানেও তো ব্যালেন্স করতে হবে, তাহলে এখানেও 4টে হাইড্রোজেন আনতে হবে,
তবে তো 8টা হলো, এদিকে মিললো। এবার এখানে কে পড়ে আছে, এফিটা, এখানে কে গিয়ে আছে এফি সিঙ্গেল, তার মানে এখানে এফি 3 আছে, মানে এখানে 3 অ্যাড করতে হবে, তাহলে হয়ে গেল ব্যালেন্স। তার মানে কি হলো, ইকুয়েশনটা 3Fe + 4H2 থেকে উৎপন্ন যে প্রোডাক্ট হচ্ছে Fe3O4 + 4H2 হয়ে গেল, এটাই হলো ব্যালেন্স। এরকমভাবে মোটামুটি আমাদেরকে ব্যালেন্স ইকুয়েশনগুলো করতে হবে, যদিও এটা অ্যাকচুয়ালি পরীক্ষা পড়ে না, বাট অনেক সময় এগুলো পড়তেই পারে। যেমন ধরো যে মোটামুটি এখান থেকে ওই আগেরটা ব্যালেন্সটা দেখালো, তারপরে সমতাবিহীন যে সমীকরণের ক্ষেত্রে তালিকা প্রস্তুত করা হলো। যেমন এখান থেকে আমরা দেখবো এটাই যে প্রারম্ভিক ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়জাত পদার্থের পরিমাণের সঙ্গে সমতা বিধান করা হচ্ছে, করে এই যে ওইটাকে ব্যাখ্যা করা হয়েছে, Fe3H2 ওটাকে ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, এর পরের স্লাইডে চলে যাই। আমরা পরের স্লাইডে দেখবো যে আয়রন এবং হাইড্রোজেন পরমাণুর সমতা বিধান করে মোটামুটি ওখান থেকে সমীকরণ করে আমরা 4H2 পাচ্ছি। অ্যাকচুয়ালি ওইটাকে টোটালি ব্যাখ্যা করা হয়েছে কতগুলো কীভাবে, তো আমি তো ওটা ব্যাখ্যা করেই দিলাম আগেরটার ক্ষেত্রে, তাহলে ওটাও আমাদের কাজে লাগবে না, এখানে এই স্লাইডটাও কাজে লাগবে না। এইবারে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি এখানে 7 নম্বর ভৌত অবস্থা পরিবর্তন, এইটা ওই বিক্রিয়ার এই যে এখানে যেটি প্রোডাক্টটার কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কি ধরনের প্রোডাক্ট, সেটা কাজে লাগে। প্রথমত রাসায়নিক সমীকরণকে আরও তথ্যপূর্ণ করে তুলতে বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থের সংকেতের পাশাপাশি তাদের ভৌত অবস্থা, তাদের যে ফিজিক্যাল কন্ডিশন আছে সেটা যদি আমি ব্যাখ্যা করি, সেক্ষেত্রে আমরা পাবো যেমন ধরো যে 4টে অবস্থা, গ্যাসীয়, তরল, জলীয়, কঠিন অবস্থাকে উদযাপন করার জন্য গ্যাসীয় ক্ষেত্রে গ্যাস, তরল হচ্ছে লিকুইড, জলীয় হচ্ছে অ্যাকুয়াস, আর সলিড হচ্ছে এস, মানে কঠিনকে সেক্ষেত্রে লেখা হয়। মানে অ্যাকচুয়ালি যদি সমীকরণটা দেখি আমরা 3FeS, আয়রন হয় সলিড হয়ে থাকে, জল হাইড্রোজেন গ্যাস, জল হচ্ছে গ্যাসীয়, এটা অ্যাকচুয়ালি জলীয় বাষ্প কিনা গ্যাস দেওয়া হচ্ছে, তারপরে তা থেকে উৎপন্ন হচ্ছে Fe3O4 আর 4H2 গ্যাস। লক্ষণীয় বিষয়, জি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি জলের পরিবর্তে যে এটাকে জলীয় বাষ্প ব্যবহার করা হয়েছে, কারণ সাধারণ ভৌত অবস্থায় রাসায়নিক সমীকরণকে এটা উল্লেখ করা হয়নি, যদিও এর কোনো নির্দিষ্ট প্রয়োজনীয়তা থাকে না, জাস্ট এটা কন্ডিশন। যে সেক্ষেত্রে কয়েকটা রিয়াকশন যেমন কতগুলো শর্তের উপর ডিপেন্ড করে, উষ্ণতা, চাপ, অনুঘটকের উপর। যেমন হচ্ছে কি ধরো কার্বন ডাইঅক্সাইডের সাথে H2 যখন বিক্রিয়া করছে CH3OH উৎপন্ন করছে, যাকে বলা হয় মিথাইল অ্যালকোহল। সেটা একটা কন্ডিশন আছে, যেমন 340 ATM চাপে মোটামুটি বিক্রিয়াটা সম্পন্ন হয়ে লিকুইড উৎপন্ন হয়, গ্যাস থেকে লিকুইড উৎপন্ন হয়, ঠিক আছে। সেটা কি উৎপন্ন হয়, বলা হয় মিথানল। আবার 6A2 + 12H2 থেকে সূর্যালোক ক্লোরোফিল দিয়ে C6H2O6 উৎপন্ন করা হচ্ছে, যাকে বলা হয় গ্লুকোজ। এখানে কি হয়, 6O2 + 6H2 উৎপন্ন হয়। সেক্ষেত্রে এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন কন্ডিশনগুলো, এর কন্ডিশন কি সূর্যালোক এবং ক্লোরোফিল এর উপস্থিতি সম্পন্ন হয়ে থাকে। এটা তো হচ্ছে ঠিক গ্লুকোজ উৎপন্ন মানে বেসিক পদ্ধতি অ্যাকচুয়ালি। তারপরে চলে আসছি সমীকরণে, বলা হয় রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকার। রাসায়নিক বিক্রিয়াকে আমরা মোটামুটি অনেক কটা ভাগে ভাগ করে থাকি, তার মধ্যে কি প্রথমে চলে আসে সংযোজন বিক্রিয়া, যাকে বলা হয় কম্বিনেশন রিয়াকশন। তো ডাইরেক্ট চলে আসি কম্বিনেশন রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, যখন ধরো ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, মানে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন জল বিক্রিয়া করে তখন কলিচুন উৎপন্ন হয়, যাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এটাকে বলা হয় কলিচুন, CaOH2, একে বলা হয়, ঠিক আছে, কলিচুন। এখন কলিচুন বিক্রিয়া উৎপন্ন হয় এবং তার সাথে প্রচুর তাপ উৎপন্ন হয়। এটা তো তোমরা বাড়িতে দেখেছোই, যখন আমরা কোনো পাত্রে যখন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে যেটি পোড়াচুনকে যখন আমরা অ্যাড করি, জল অ্যাড করি বা পোড়াচুনের মধ্যে মানে জলের মধ্যে যখন পোড়াচুন অ্যাড করি, তখন দেখবো কি সেটা অ্যাকচুয়ালি ফুটতে থাকে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এর বেসিক রিয়াকশনে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হতে থাকে এবং তাপ উৎপন্ন হতে থাকে। যাই হোক, এই বিক্রিয়াতে কী হয়, ক্যালসিয়াম অক্সাইড এবং জল একত্রে যুক্ত হয়ে একটা মতো বিক্রিয়ত পদার্থ উৎপন্ন করে, যেটাকে বলা ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এবং দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে এখানে একটা মাত্র বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হয়, তাই এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেহেতু দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটা মাত্র বিক্রিয়কজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, তাই একে বলা হয় সংযোজন বিক্রিয়া। সেক্ষেত্রে এখন এই ক্যালসিয়াম অক্সাইডটা পাওয়া যায় কী করে, ক্যালসিয়াম কার্বনেটের কেলাস থাকে, এটাকে যখন আমরা হিট দেবো তখন এর থেকে পাবো কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন জল অ্যাড করব তখন এটাকে পাবো CaOH2 প্লাস হিট, হয়ে গেল রিয়াকশন। এটাই হলো আমাদের রিয়াকশন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রেসিপিটেটেড হয়ে থাকে, এটা কিন্তু আমরা পাই। এটা দিয়ে আমাদের যে ঠিক চুনকামের কাজে লেগে থাকে, চুনকাম যে করা হয় সেটা কাজে লাগে। তাহলে কোথা থেকে পাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি কি, এটাকে বলা হয় পোড়াচুন। যেহেতু এটাকে আমরা পুড়িয়ে পারছি, মানে অ্যাকচুয়ালি হিট দিয়ে পাই, তাই একে বলা হয় পোড়াচুন থেকে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কলিচুন।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে অ্যাকচুয়ালি ওই মানে যদি কলিচুনের একটা কেমিক্যাল রিয়াকশনটা দেখানো হয়েছে। যেমন ধরো কলিচুনের যে দ্রবণ উৎপন্ন হয় তার দেয়ালে সাদা রং করতে ব্যবহৃত হয়। ওকে, এখন এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড বায়ু কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে। এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা আমরা পেলাম, প্রথমে কি পেয়েছিলাম, প্রথমে ক্যালসিয়াম কার্বনেট, হিট দিয়ে কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তারপরে কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া কি পাচ্ছি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এখন এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এখন এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড যখন বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন তা থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেটের আবার কেলাস পাওয়া যাবে, এবং সেটা শক্ত পাথরের মতো হয়ে যায় অ্যাকচুয়ালি। এবং এটা ধীরে ধীরে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের একটা পাতলা আস্তরণ তৈরি করে। সাদা রং করার 2-3 দিন পর ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হয়, সেই জন্য দেয়ালটা কী করে চকচক করে। এবং এটা খুব একটা যেটি মজাদার ব্যাপার হলো যে মার্বেলের এই যে ব্যাপারগুলো, এটা এই মার্বেলের রাসায়নিক সংকেতই হয় ক্যালসিয়াম কার্বনেট। ওই যেটা বললাম আমরা ক্যালসিয়াম কার্বনেট, তার মানে কী বললাম, আলটিমেট কি হচ্ছে, এর থেকে পাচ্ছি আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি ক্যালসিয়াম হাইড্রক্সাইড আবার কার্বনের সাথে বিক্রিয়া করে পাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সেই জন্য কী হয়, মার্বেল অ্যাকচুয়ালি যে ঠিক চুন জলের ওই বিক্রিয়ার পরে অ্যাকচুয়ালি চুন করার পর এটাকে বলা হয় চুন, যে ঠিক চুন করার পর দেয়াল চকচক করে এই কারণে, কারণ কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। ওকে, যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে এই ক্যালসিয়াম কার্বনেটের ওই যে টোটাল রিয়াকশনটা দেখানো হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট বা জল উৎপন্ন হচ্ছে। এটাকে আমরা সংযোজন প্রক্রিয়াকে যদি আমরা মানে অ্যাড করি, আরও ব্যাপারটাকে যদি এগিয়ে নিয়ে যাই, যেমন ধরো যেটি কয়লার দহনে কী হয়, কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর বলা হচ্ছে হাইড্রোজেনের সাথে জল বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে H2O। সহজ ভাষায় বলতে পারি, যে সকল বিক্রিয়া 2 বা ততোধিক বেশি পদার্থ মোটামুটি পরস্পর মিলিত হয়ে একটা মাত্র বিক্রিয়ত পদ উৎপন্ন হয় তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কী হয়, প্রচুর পরিমাণে বলতে পারি তাপ উৎপন্ন হয়েছে, তার ফলে বিক্রিয়া মিশ্রণটা উৎপন্ন হয়, এবং যে সকল বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হওয়ার পাশাপাশি তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় উৎপাদক বিক্রিয়া, তাকে বলা হয় তাপ উৎপাদক বিক্রিয়া। যেমন বলা হয় এক্সোথার্মিক, যে সমস্ত বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা এক্সোথার্মিক। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম জানালো, 2 বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে তো একটা বিক্রিয়ত পদ উৎপন্ন করছে, এবং তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, এর ফলে বিক্রিয়া মিশ্রণটা উত্তপ্ত হয়, এবং যে সকল বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হওয়ার পাশাপাশি তাপ উৎপন্ন হয় তাকে বলা এক্সোথার্মিক বা তাপ উৎপাদক বিক্রিয়া। যেমন ধরো প্রাকৃতিক গ্যাস, যখন প্রাকৃতিক গ্যাস কোনটা হয়, অ্যাকচুয়ালি হয় মিথেনকে যখন বিক্রিয়া করি তখন কী হয়, CO2 প্লাস H2O উৎপন্ন হয়। ঠিক আছে, CO2 প্লাস হচ্ছে H2O উৎপন্ন হয়। আর ব্যাপারটা বলা হচ্ছে যে আমরা সকলে জানি যে বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন, তাই খাবার খাই, তার থেকে আমরা মোটামুটি শক্তি মানে অ্যাকচুয়ালি অর্জন করি। তাই হজমের সময় খাবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থে ভেঙে যায়। উদাহরণস্বরূপ ভাত, আলু, রুটি, কার্বোহাইড্রেট ইত্যাদি ধরি। যেমন কার্বোহাইড্রেটগুলো ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে কি উৎপন্ন করে, যেটি উৎপন্ন করে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট ভেঙে গিয়ে পরিণত হয় গ্লুকোজ, মানে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটের মেন প্রোডাক্টকে মানে অ্যাটম হয় গ্লুকোজ আমাদের দেহকোষে অক্সিজেনের সাথে যুক্ত হয়। অ্যাকচুয়ালি এটাই তো আমাদের শ্বসন ঘটায়, আমাদের শরীরে শক্তি দেয় কে, যেটি গ্লুকোজের যখনই দহন হয়, তাই গ্লুকোজের যখনই দহন হয় তখন উৎপন্ন হয় কি, CO2, 6CO2 প্লাস H2O প্লাস এই শক্তি উৎপন্ন হয়। তাই শাকসবজি পচনের ফলে যে ঠিক জৈব সার তৈরি হয় সেটাও কিন্তু তাপ উৎপাদক বিক্রিয়ার মধ্যে পড়ে। তাই সবকটা তাপ উৎপাদক বিক্রিয়া সম্পর্কে আমরা দেখলাম। এখন ওই যে কুইকল্যামের যে বিক্রিয়াটা, ক্যালসিয়াম অক্সাইডের কেলাসটা নিয়ে, এটা তো পাথরের মতো হয়ে থাকে, এটাকে নিয়ে মোটামুটি হার্ড ক্লাসে নিয়ে জল যদি দেওয়া হয় দেখা যাবে স্ল্যাক লাইন পাওয়া যাবে, যার নাম হচ্ছে ক্যালসিয়াম। এটাকে বলা হয় কুইকলাইমের নাম হচ্ছে পোড়াচুন। কুইকলাইমের নাম হচ্ছে পোড়াচুন, আর এটার নাম হচ্ছে কলিচুনের নাম হচ্ছে স্ল্যাকড লাইম পাওয়া যাবে, যাকে বলা হয় কলিচুন। ওকে, হয়ে গেল আমাদের রিয়াকশন। তারপরে চলে আসছে পরের স্লাইডে আমরা ওই ক্যালসিয়াম অক্সাইড মানে সংযোজন বিক্রিয়া সম্পর্কিত দেখলাম। এরপরে চলে আসবো সেটা হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া, মানে যাকে বলা হয় ডিকম্পোজিশন রিয়াকশন। তাহলে সংযোজন বিক্রিয়া ম্যাক্সিমাম তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, ডিকম্পোজিশন বিক্রিয়াতে কি হয়, ধরো
যে একটা ওই ফেরাস সালফেট রয়েছে, ফেরাস সালফেটের দ্রবণকে যদি আমরা এই যে ফেরাস সালফেট এর যে রিয়াকশন, এটাকে যদি তাপ দিলে দেখবো কি এটা ভেঙে যাচ্ছে, গিয়ে উৎপন্ন করছে ফেরিক অক্সাইড Fe2O3 প্লাস SO2 প্লাস SO3। এখন এখানে কি হয়, ফেরাস সালফেটের সবুজ বর্ণের পরিবর্তন হয় এবং সালফারের গন্ধ পাওয়া যায়। সালফারের যে গন্ধটা থাকে যাকে বলে গন্ধক অ্যাকচুয়ালি। তো মোটামুটি দেখা যায় কি একটা বিক্রিয়ক পদার্থ ভেঙে কয়েকটা বিক্রিয়ত পদার্থ তৈরি করছে, একে বলা হয় বিয়োজন। যেমন আগেরটা আমরা কি করেছিলাম, দুই বা ততোধিক পদার্থ থেকে একটা পদার্থ পাচ্ছিলাম, এখানে একটা পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থ পাওয়া যাচ্ছে, জাস্ট উল্টোটা, সংযোজনে উল্টোটা হলো বিয়োজন, যাকে বলা হয় ডিকম্পোজিশন। এর ফলে কি হয়, যেমন ধরো ফেরাস সালফেটের ক্লাস, এটা কিন্তু অনেক প্রশ্নের পরীক্ষাতে ফেরাস সালফেটে বলা হয় যেটা ক্লাস থাকে তাকে বলা হয় এই যে ফেরাস সালফেটের ক্লাস, এতে 7 অণু জল থাকে, এটা জল ত্যাগ করে বর্ণ পরিবর্তন করে, জল থাকে বলেই বর্ণ পরিবর্তন হয়, এ থেকে উৎপন্ন হয় ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড Fe2O3 থেকে সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার ট্রাইঅক্সাইড। এখন ফেরিক অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ, কিন্তু সালফার ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। এখানে কি হয়, ক্যালসিয়াম কার্বনের তাপ প্রয়োগ করে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা তো আমরা আগেই জেনেছি। এটাও একটা এর মধ্যে পড়ছে, যে বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশনের মধ্যে পড়ছে। প্রথমটা ছিল যেরকমের যে ফেরাস সালফেট থেকে, এটা হলো ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট মোটামুটি তাপে বিয়োজিত হয়ে উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড, যা একটা গুরুত্বপূর্ণ বিয়োজন বিক্রিয়া এবং যেটা শিল্প কারখানায় এটা ব্যবহৃত হয়। ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হলো চুন বা পোড়াচুন, যাকে বলা হয় পোড়াচুন, যাকে বলা হয় আগেরটা দেখলাম আমরা কুইকলাইমের নামই হচ্ছে কুইকলাইমকেই আমরা বলে থাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলছি। তো বলা হয় পোড়াচুন, এটা মোটামুটি পোড়াচুন ব্যবহৃত হয়। পোড়াচুন অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়ে এর অনেক ব্যবহার আছে। এদের একটা মানে মোস্ট এক্সাম্পল হচ্ছে কি ব্যবহৃত হয়, সেটা সিমেন্ট উৎপাদন, ঠিক আছে। যখন আমরা তাপ প্রয়োগ করি কোনো বিয়োজন বিক্রিয়া, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই কি যথাক্রমে ক্যালসিয়াম অক্সাইড, যাকে বলা হয় পোড়াচুন, তা থেকে কার্বন ডাইঅক্সাইড পাই, ঠিক আছে। এটা তাপীয় বিয়োজনের এক্সাম্পলের একটা অন্যতম এক্সাম্পলের মধ্যে পড়ে। যেমন ধরো এটা ওই তাপীয় বিয়োজনের এক্সাম্পলের মধ্যে পড়ে। এটা ছিল এক্সাম্পল 1, এটা হলো এক্সাম্পল 2। এরপরে চলে আসছে আমরা তাপীয় বিয়োজনের অপারেট এক্সাম্পল, যেটা অ্যাকচুয়ালি লেড নাইট্রেটের রিয়াকশন। লেড নাইট্রেটের ক্ষেত্রে কি দেখে থাকি, তার আগে আমি এটা বলে নিই। ওই ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়াটা ওটা কমপ্লিট হলো। এবার বলা হচ্ছে লেড নাইট্রেটের ক্ষেত্রে কি হয়, লেড নাইট্রেটকে বলা হয় যে লেড নাইট্রেটে উত্তপ্ত কোন, এবার নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন। লেড নাইট্রেট যাকে বলে PbNO3(2), একে মোটামুটি কি হয়, একে যদি যখন আমরা হিট দেবো তখন কি পাবো, PbO লেড অক্সাইড পাবো, তার সাথে 4NO2 পাবো, যাকে বলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পাবো। এখন আমরা দেখবো বাদামি বর্ণে ধোঁয়া নির্গত হচ্ছে, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া। তো এখান থেকে আমরা কি জানলাম, নাইট্রোজেন ডাইঅক্সাইড হয় তার কালারটা অ্যাকচুয়ালি কি ভায়োলেট বা বাদামি বর্ণের ধোঁয়া, সবসময় এখান থেকে বাদামি বর্ণের ধোঁয়া নির্গত করে। ওকে, হয়ে গেল। তাহলে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে মোটামুটি আমরা কি পেলাম, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং PbO লেড অক্সাইড। ওকে, একদম। তারপরে চলে আসছি পরের স্লাইডে যেটা হচ্ছে সেটা কি বলছে, যে ওই সংযোজন বিক্রিয়ার মধ্যে যেটা বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ছে, যেমন এটা অ্যাকচুয়ালি ওই জলের তড়িৎ বিশ্লেষণের ব্যাপারটা এর মধ্যে পড়ে যাচ্ছে। জলকে নিয়ে যতক্ষণে যদি আমরা বিশ্লেষণ করি, তা থেকে H2O থেকে H2+O2 পাবো। তাহলে এখানে কি হচ্ছে, অক্সিজেনও গ্যাস আর হাইড্রোজেনও গ্যাস, ঠিক আছে। এখন ওটা ওই জলের তড়িৎ বিশ্লেষণে একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড। সাদা বর্ণের সিলভার ক্লোরাইডকে যখন আমরা সূর্যালোক উপস্থিতিতে রাখবো, তখন সেটা কি হয়, যেটাকে ধূসর বর্ণে পরিবর্তিত হবে। কারণ হচ্ছে আলোর উপস্থিতিতে সিলভার ক্লোরাইড ধাতব সিলভার এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, এর বিয়োজনটা সম্পন্ন হয় এরকমভাবে। যদি আমি এখানে ফ্রেশভাবে লিখি, এখানে ধরো AgCl থেকে কি হচ্ছে 2Ag+Cl2, Cl2 গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো ওই সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে, মানে এটা যেটা ধূসর বর্ণের সিলভার অধক্ষিপ্ত হবে, এই ধাতব সিলভার অধক্ষিপ্ত হবে আলোর উপস্থিতি। আবার সিলভার ব্রোমাইডের ক্ষেত্রেও সেম জিনিস হয়ে থাকে। সিলভার যেটি ব্রোমাইডকে যখন আমরা সূর্যালোকে রাখবো, তখন এর ক্ষেত্রেও সেম জিনিস ঘটবে, সিলভার এবং ব্রোমিন উৎপন্ন হবে, এটা ব্রোমিন গ্যাস। এগুলো যেন তোমরা হ্যালোজেনের মধ্যে পড়ছে। তো এই যে সাদা কালো ফটোগ্রাফি যেটা আমরা আগে ব্যবহৃত হতো,
যখন আমরা ওই ফটো প্রিন্ট করতাম, সাদা কালো যে ফটো, সেখানে বিয়োজন বিক্রিয়া সংগঠিত করার জন্য এই শক্তি ব্যবহৃত হতো, এবং সেক্ষেত্রে আমরা ওদের অ্যাকচুয়ালি বিয়োজন হতো এরকমভাবে। তো বিয়োজন বিক্রিয়া বিক্রিয় পদার্থগুলোকে ভাঙার জন্য তাপ এবং আলো বা তড়িৎ শক্তির প্রয়োজন হয়, তাই যে সকল বিক্রিয়া তড়িৎ শক্তি শোষিত হয় তাকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া, বলা হয় এন্ডোথার্মিক। তার মানে আমরা এখানে কি পড়লাম ভালো করে বোঝো। সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, বলা হয় এক্সোথার্মিক মোস্ট অফ অল। আর বিয়োজন বিক্রিয়া মোস্ট অফ অল কি হচ্ছে, এন্ডোথার্মিক, তাপ কি হচ্ছে, গ্রহণ করছে। ব্যাস, এখান থেকে মোটামুটি ওই দুটো আমাদের কমপ্লিট হলো। এরপরে দেখি কি বিক্রিয়া আছে, যাকে বলা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, ধরো কপার সালফেটের দ্রবণে একটা লোহার পিনকে যখন আমি ডুবিয়ে রাখছি তখন তার কী পরিবর্তন হচ্ছে সেটা সম্পর্কে জানবো। এখানে কি হলো, ব্যাপারটা এরকম আছে যে এই যে কপার সালফেটের দ্রবণে এটা একটা কপার সালফেটের দ্রবণ আছে, যেখানে আমি অ্যাকচুয়ালি ওই লোহার পিনকে ডুবিয়ে রাখছি। সেক্ষেত্রে কী হয়, লোহার পিন বাদামি বর্ণ হলো এবং কপার সালফেটের দ্রবণে বর্ণ ফিকে হয়ে গেল। কেন হলো, আয়রন, লোহার পিন মানে আয়রন দিয়ে তৈরি, এর সাথে যখন হচ্ছে কপার সালফেট বিক্রিয়া করছে সিউএস ওপর, তখন উৎপন্ন হচ্ছে আয়রন সালফেট। কেন হচ্ছে আয়রন সালফেট, অ্যাকচুয়ালি আয়রন সালফেট কেন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি যেটি প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পলের মধ্যে পড়ে। প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পলের মানে মোক্ষম এক্সাম্পল যদি বলা যেতে পারে সেটা কিন্তু এর মধ্যেই পড়ে। এখন প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পলের মধ্যে কি অ্যাকচুয়ালি হয়ে থাকে, যে যার জন্য এটা হয়ে থাকে, অ্যাকচুয়ালি মেটালের যে একটা অ্যাক্টিভিটি সিরিজ আছে, সেই অ্যাক্টিভিটি সিরিজে যদি আমরা যাই সেখানে দেখব সবথেকে অ্যাক্টিভ কোনটা, মানে যেটি মেটালগুলোর মধ্যে পিরিয়ডিক টেবিল আমরা যখন দেখেছিলাম সবথেকে অ্যাক্টিভ হলো পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এর সিরিজ আছে, এই সিরিজ ওয়াইজ যদি না চলি আমরা তাহলে কিন্তু কোনো কিছু সবথেকে অ্যাক্টিভ কে হলো পটাশিয়াম, সবথেকে অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, এরপরে চলে আসছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এখন এরপরে যদি আমরা দেখি জিঙ্ক, আয়রন, লেড, জিঙ্ক, আয়রন, লেড যাকে বলা হয় পিবি। আর এরপরে একটা রয়েছে যাকে বলা হয় হাইড্রোজেন, যে অ্যাকচুয়ালি দুদিকেই কাজ করে, মানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের অ্যাক্টিভিটি সেরকম নেই, বাট হাইড্রোজেন অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলে যেমন হচ্ছে কি দু ধরনের অবস্থান করে, সেই জন্য তো হাইড্রোজেনে পরে যে কটা আছে সে কটা খুব ইম্পর্টেন্ট, কপার, মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম আর গোল্ড। তাহলে সব থেকে ইনঅ্যাক্টিভ যদি বলা হয় গোল্ড। ভালো করে যদি আমি এখানে লিখি সিরিজটাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এর একটু ছোটো করে লিখতে হবে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, এই পরে চলে আসছে কপার, মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম এবং গোল্ড। এই জন্য আমরা যেটি মেটাল হিসাবে গোল্ড ব্যবহার করি, কারণ মেটাল বাতাসে এনভায়রনমেন্টে বলতে গেলে রিয়াকশন করেই না। তারপরে আমরা প্ল্যাটিনামও অনেকটা মেটাল হিসেবে ব্যবহার করি, এদের অ্যাক্টিভিটি এতটাই কম। আর আমরা কপারেও অনেক সময় মানে কপার, এই যে কপারের অ্যাক্টিভিটির তুলনায় আয়রনের অ্যাক্টিভিটি অনেক বেশি, ভালো করে দেখো। সেই জন্য এই যে সিরিজটা আছে, এই সিরিজ অনুযায়ী যে মেটালের অ্যাক্টিভিটি বেশি হবে সে অন্য মানে তার অপেক্ষা তলার যে মেটালটা আছে তাকে প্রতিস্থাপন করবে। আমরা এখানে কি দেখছি, কপার সালফেট আছে, তাহলে কপার সালফেট নিশ্চয়ই কপারের অ্যাক্টিভিটি আয়রনের তুলনায় কম, সেই জন্য আয়রন কপারকে মোটামুটি মানে যাকে বলা হয় ডিসপ্লেসড করবে, যাকে প্রতিস্থাপন করে ফেরাস সালফেট উৎপন্ন হবে। এটাই হলো এটার, এই চারটা মুখস্থ রাখলে মোটামুটি এই চারটা মুখস্থটা সব থেকে সহজ। আমি ওই জন্য এখানে যদি ভাগ করে দিই, এই আমগুলোকে একসাথে করো, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আমগুলোকে একসাথে হলো। তারপরে চলে আসছে তিনটে, জিঙ্ক, আয়রন, লেড, এগুলো একদম চোখ বুঝিয়ে মুখস্থ করা যায়। তারপরে চলে আসছে কপার, মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড, ব্যাস হয়ে গেল। আর কি আছে, কিছুই নেই।
তো এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে প্রোডাক্ট হিসেবে পাওয়া যাচ্ছে কপার অধক্ষিপ্ত হচ্ছে, ঠিক আছে। তার মানে কপার সালফেটের সাথে আয়রন বিক্রিয়া আমরা কপারকে অধক্ষিপ্ত অবস্থা পাবো, ঠিক আছে। এরপর আয়রন অপর মৌল হলো আয়রন অপর মৌল কপারকে মোটামুটি ওই প্রতিস্থাপিত করছে, করে মোটামুটি উৎপন্ন করছে। এরপরে চলে আসে জিঙ্ক, ওই যে বললাম জিঙ্ক আয়রন লেট। এবার জিঙ্ক আর কপার একইভাবে, জিঙ্ক আবার যেটি কপারের উপরে আছে, ভালো করে দেখো এখানে জিঙ্ক কপারের উপরে আছে, এই জিঙ্ক আয়রনের উপরে আছে, সরি কপারের তো উপরে আছেই, জিঙ্ক আয়রন লেট। এই তিনটে ওই জন্য কপারের বিক্রিয়াতে এই তিনটে মোটামুটি প্রতিস্থাপিত করে কপারকে, ঠিক আছে। এই যেটিকে লেডের ক্ষেত্রে তাই একইভাবে কপার অ্যাকচুয়ালি কী করে, জিঙ্ক কী করছে কপার সালফেটকে প্রতিস্থাপিত করে যেটিকে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, আর লেড কী করছে কপার ক্লোরাইডকে প্রতিস্থাপিত করে লেড ক্লোরাইড উৎপন্ন করছে। তার মানে এই তিনটে কেন প্রতিস্থাপিত করছে আমরা এখান থেকে কারণ পেয়ে গেলাম, লজিক পেয়ে গেলাম। আশা করি এটা সম্পর্কে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। আর মানে এটা দিয়েই কিন্তু পরীক্ষায় আসবে কোশ্চেন, ঠিক আছে। তাই জিঙ্ক, লেড এবং কপার তিনটে অধিক সক্রিয় মৌল, অপেক্ষাকৃত সক্রিয় মৌল দেন কপার। জিঙ্ক, লেড কপারের থেকে অধিক সক্রিয়, আর আয়রন কপার থেকে অধিক সক্রিয়। তাই কপার যৌগ থেকে কপারকে প্রতিস্থাপিত করতে এই রিয়াকশন, এই যে চার্টটাকে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট। এই চার্টটা অ্যাকচুয়ালি যদি বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট। ভিভিআই, আমি এটা স্টার মেরে রাখছি, ভিভিআই এটা কাজে লাগবেই, ঠিক আছে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। তারপরের স্লাইডে যেটা চলে আসছে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট, এখানে ব্যাপারটা হয়ে থাকে জাস্ট আয়নের মানে হয় ট্রান্সভার্স হয়, এক্সচেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কী হচ্ছে যে একটা সাদা বর্ণের পদার্থ আমরা দেখতে পাবো, যেটা বলা হচ্ছে এখানে কি ব্যাপারটা হচ্ছে সোডিয়াম বাইসালফেট। এই সোডিয়াম সালফেটের সাথে যখন আমরা বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করাবো, সেখানে আমরা কি পাবো, বেরিয়াম সালফেট পাবো এবং সোডিয়াম ক্লোরাইড পাবো। ব্যাপারটা কি দাঁড়ালো, যে একটা সাদা বর্ণের পদার্থ দেখতে পাই যখন আমরা ওই বিক্রিয়াটা করাই, সেক্ষেত্রে একটা অদক্ষেপ পড়ে, যাকে বলা অদক্ষেপ পড়ে, এবং এই অদক্ষেপ বা যাকে বলা হয় প্রেসিপিটেট কি হয়ে থাকে কেসটা ভাই, কেসটা হয়ে থাকে এরকম, সোডিয়াম সালফেট Na2SO4 তার সাথে কি বিক্রিয়া করছে, বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে, করে উৎপন্ন করছে বেরিয়াম সালফেট, ঠিক আছে। তাহলে এখানে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, Na প্লাস SO4 2 মাইনাস, এখানে কি দাঁড়াচ্ছে Ba2 প্লাস 2Cl মাইনাস, তা থেকে পাচ্ছি আমরা। তার মানে কে কে চেঞ্জ হচ্ছে, এর যেটি দুটো আধান আছে 2 মাইনাস 2 প্লাস এ এক্সচেঞ্জ হচ্ছে, আর এর যেটিকে সোডিয়াম আর যেটি আর হচ্ছে কি ক্লোরাইড এক্সচেঞ্জ উৎপন্ন করছে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড, হয়ে গেল। কেন এটা হয়, কারণ হচ্ছে বেরিয়াম সালফেটের ক্ষেত্রে অদক্ষেপ তৈরি হয়, এবং সেক্ষেত্রে সালফেট এবং Ba2 প্লাস দ্বারা বিক্রিয়া দ্বারা এটা পাওয়া যায় বেরিয়াম সালফেট, এবং বিক্রিয়ত পদার্থটা হলো সোডিয়াম ক্লোরাইড, যেটা অ্যাকচুয়ালি দোকানে থেকে যায়। এরও বিক্রিয়াগুলো বিক্রিয়কের মধ্যে আয়নের বিনিময় ঘটে, তাই এদেরকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই লাইনটা দিয়ে কোশ্চেন এসছে এবং এই লাইনটা দিয়ে কোশ্চেন আসবে, ঠিক আছে। আয়নের বিক্রি বলা হয়েছে যে এদের মধ্যে আয়নের বিনিময় ঘটে, এই যে এক্সচেঞ্জ অফ আয়ন হচ্ছে, এই আমি এটাকে দেখালাম এরমভাবে তলা থেকে উপর থেকে এক্সচেঞ্জ অফ আয়ন হচ্ছে, সেই জন্য এখান থেকে পাওয়া যাচ্ছে কি বেরিয়াম সালফেট প্লাস NaCl, হয়ে গেল। এটাই হলো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের ক্ষেত্রে আর ওটা হয়ে গেল। এরপরে চলে আসে জারণ বিজন, যেটা 5 নম্বর রিয়াকশন। জারণ বিজন মানে ওই যাকে বলে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বিক্রিয়া। তো এখানে কি করা হচ্ছে, কপার পাউডারকে একটা ওই চিনার পাত্রে, মানে চিনা বাটির পাত্রে রেখে তাকে হিট দেওয়া হচ্ছে। তার ক্ষেত্রে কি জারণ ঘটছে কীরকম, তো কপার পাউডার পৃষ্ঠতলে মানে কালো কপার অক্সাইড আবৃত হয়, সেক্ষেত্রে কপার অক্সাইডের সংকেত কী হয়ে থাকে, কারণ কপারের সাথে অক্সিজেন যুক্ত হয়ে এই প্রোডাক্ট উৎপন্ন হয়, যে কপারের সাথে অক্সিজেন যুক্ত উৎপন্ন করছে কপার অক্সাইড। তো সেক্ষেত্রে কী হয়, উত্তপ্ত পদার্থটার অর্থাৎ কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস যদি পাঠায়, সেক্ষেত্রে পৃষ্ঠতলে কালো আস্তরণটা বাদামি বর্ণ ধারণ করে এবং সেটা বিপরীতমুখী বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে কী হয়, কপার উৎপন্ন হয়। তাহলে কপার অক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে কপার, এবং এই যে কপার অক্সাইড পেলাম তার উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস পাঠাই, পৃষ্ঠতলে কালো আস্তরণটা বাদামি বর্ণ ধারণ করে এবং সেটা আবার বিপরীতমুখী বিক্রিয়ার মাধ্যমে কপার উৎপন্ন হয়। তার মানে ব্যাপারটা এরম দাঁড়াচ্ছে, এখানে একবার জারণ হচ্ছে, একবার বিজন হচ্ছে। তার মানে কি, জারণটা এবার জারণ বিজন কখন হচ্ছে, যখন অক্সিজেন যুক্ত হচ্ছে, একবার অক্সিজেন ছাড়ছে। তাই রাসায়নিক বিক্রিয়ার সময় যখন কোনো পদার্থ অক্সিজেন গ্রহণ করে, তখন তাকে পদার্থ বলা হয় পদার্থ জারিত হয়েছে, ঠিক আছে। যেমন এখানে কপার অক্সিজেন যুক্ত হয়েছে, মানে জারিত হয়েছে কপারটা। এবার রাসায়নিক বিক্রিয়া যদি কোনো পদার্থ অক্সিজেন বর্জন করে, তখন তাকে বলা হয় বিজারিত হয়েছে। এই বিক্রিয়াতে তার মানে জারণ কে হবে, যার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে সে হবে জারণ,
কিন্তু জারিত হচ্ছে কি, যার যার চেঞ্জ হচ্ছে। যেমন ধরো কপার জারিত হচ্ছে তো না, কেন? কপারের সাথে তো অক্সিজেন যুক্ত হচ্ছে। এই যে উত্তপ্ত ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালানো হলো, এবার বিক্রিয়াশীল যে পদার্থ অক্সিজেন গ্রহণ করছে, তো অক্সিজেন গ্রহণ করছে কে এখানে? এখানে অক্সিজেন গ্রহণ করছে কে? এর অক্সিজেন গ্রহণ করছে কে? হাইড্রোজেন। আর এর অক্সিজেন যে ছাড়ছে কে? কপার। তার মানে এখানে বলা হলো যে অক্সিজেন যে গ্রহণ করবে, অক্সিজেন যখন অ্যাড হবে তখন হচ্ছে অক্সিডেশন, অক্সিজেন অ্যাড হচ্ছে বলে অক্সিডেশন। অক্সিজেন যখন মাইনাস হবে তখন হবে বলা হয় রিডাকশন। ব্যাস হয়ে গেল। এরপরে চলে আসছে বিক্রিয়াটা, যে এই যে রেডক্স রিয়াকশন, এটার উদাহরণের মধ্যে জিঙ্ক অক্সাইডের সাথে কপার বিক্রিয়াতে উৎপন্ন হচ্ছে জিঙ্ক প্লাস সিও। এখানে কি করছে? এখানে অক্সিজেন ছাড়ছে কে? এই অক্সিজেন ছাড়ছে জিঙ্ক। তার মানে এটা হচ্ছে, এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। আর যে অক্সিজেন গ্রহণ করছে কে? কার্বন। এটা এটা এই রিয়াকশনটা হচ্ছে জারণ। MnO2 প্লাস 4HCl থেকে MnCl2 প্লাস H2O প্লাস Cl2। অ্যাকচুয়ালি অক্সিজেনের পরিমাণ মানে অক্সিজেনের অ্যাড এবং অক্সিজেনের বিয়োজন দিয়ে দেখানো হয়েছে। যাই হোক, এরপরে যেটা চলে আসছে আমাদের পরের স্লাইডে দেখব, সেটা হচ্ছে কি, যে ওই যে ওইটাকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কার্বন মনোক্সাইড জারিত হচ্ছে আর জিঙ্ক অক্সাইড, এই যে বিক্রিয়াটা হলো জেটেন ও প্লাস সিও থেকে। তাহলে কি হচ্ছে এখানে? জেটেন ও প্লাস সিও থেকে, জেটেন ও প্লাস সি থেকে জেটেন প্লাস সিও। তার মানে এখানে কি হচ্ছে? কার্বন মনোক্সাইডটা জারিত হচ্ছে। কেন? অক্সিজেন যে গ্রহণ করছে সে তো হবে জারিত। আর ধাতব জিঙ্ক বিজারিত হয়ে জিঙ্ক অক্সাইড থেকে ধাতব জিঙ্ক, তার মানে এটা হচ্ছে বিজারণ। এটাকে বলা হয় বিজারণ। তাই বলা হচ্ছে যে বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরিনে জারিত হয় এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটা অ্যাকচুয়ালি MnCl2 তে বিজারিত হয়। এই যে যে রিয়াকশনটা MnO2 প্লাস 4HCl থেকে, এখানে রিয়াকশনটা কি ছিল? MnO2 প্লাস 4HCl থেকে MnO2 প্লাস 4HCl থেকে MnCl2 প্লাস MnCl2 প্লাস কি ছিল? প্লাস হচ্ছে কি H2O প্লাস Cl2 প্লাস 2H2O প্লাস Cl2, 2H2O প্লাস Cl2। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটাতে? অক্সিজেন ছাড়ছে কে? MnO2 অক্সিজেন ছাড়ছে, তাই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অক্সিজেন ছেড়ে ম্যাঙ্গানিজ অক্সিজেন ছাড়ছে, মানে এটা বিজারিত হচ্ছে, এটা হচ্ছে বিজারিত। ওকে, এবার চলে আসছে আমরা উপরে উদাহরণ থেকে বলতে পারি যে কোনো বিক্রিয়া কোনো পদার্থে যদি অক্সিজেন যুক্ত হয় বা কোনো পদার্থ থেকে যদি অক্সিজেন মানে হাইড্রোজেন যদি অপসারিত হয়, সেক্ষেত্রে পদার্থটা জারিত হয়। ঠিক আছে, অক্সিজেন যুক্ত হচ্ছে বা হাইড্রোজেন অপসারিত হচ্ছে। তার মানে অক্সিজেন যুক্ত হবে অর হাইড্রোজেন অপসারিত হবে, এটাকে বলা হয় জারণ। আর বিজারণটা ঠিক উল্টো হবে, অক্সিজেন বেরোবে অর হাইড্রোজেন অ্যাড হবে, সেটা হবে বিজারণ। এটা জারণ, এটা হবে বিজারণ। যেমন ধরো যদি ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেনে উপস্থিত, মানে ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেন উপস্থিতি ওই যে উজ্জ্বল শিখা জ্বলেছিল, জ্বলে যে অক্সিজেন 2mg উৎপন্ন করছে, যেটা আমরা প্রথমে দেখেছিলাম সংযোজন বিক্রিয়াতে। ঠিক আছে, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সিজেন যুক্ত করছে, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড সাদা পদার্থ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াতে কিন্তু ম্যাগনেসিয়াম জারিত না, মানে যেটি বিজারিত হয়েছে যদি আমরা বলি, অক্সিজেন অ্যাড হয়েছে মানে কি হয়েছে? জারিত হবে। ম্যাগনেসিয়াম জারিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। তার মানে টোটাল এই রিয়াকশনটা টোটালি জারণ বিক্রিয়ার মধ্যে পড়ে গেল, তাই না? এটা টোটালি অক্সিডেশনের মধ্যে হয়ে গেল। এরপরে স্লাইডে চলে যাই আমরা, যেখানে বলবো যে আমাদের প্রাত্যহিক জীবনে কয়েকটা, মানে জাস্ট আমরা চলে এসেছি প্রায় যেটিকে মানে শেষের পদে। প্রাত্যহিক জীবনে আমাদের কয়েকটা মানে জারণ বিজারণের কয়েকটা এফেক্ট। তো বলা হয় প্রথমে চলে আসছে অপক্ষয়। অপক্ষয় যাকে বলে করশন। তোমরা তো দেখেছো লোহার তৈরি দ্রব্যগুলো অ্যাকচুয়ালি যখন থাকে প্রথম চকচক করে, তারপরে কিছুদিন রেখে দিলে এর উপরে একটা বাদামি আস্তরণ পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় সাধারণত লোহায় মরচে পড়া। এখন এই লোহায় মরচে পড়া ফলে ধাতুগুলো বিবর্ণ হয়ে যায় এবং কপার এবং সিলভারের উপরে এরূপ আস্তরণ পড়ে। যাই হোক, যখন কোনো ধাতুর চারপাশে এরকম আস্তরণ পড়ে, এই জলীয়বাষ্প অ্যাসিডের মতো পদার্থগুলো আক্রান্ত হয়, তখন পদার্থটা ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, এবং এই ক্ষয়প্রাপ্ত হওয়ার পদ্ধতিটা কি বলে? অপক্ষয় বা কোরোশন বলা হয়। যেমন ধরি
সিলভারের উপর কালো আস্তরণ এবং কপারের উপর অ্যাকচুয়ালি সবুজ আস্তরণ এটা পড়ে থাকে। তাহলে সিলভারের উপর কি পড়ে? কালো। আর যেটি আর কপারের উপর কি পড়ে? সবুজ আস্তরণ পড়ে। এই টার্মগুলো মনে রাখতে হবে। কালোর উপর কি পড়ে? তাহলে কি হলো? সিলভার হচ্ছে ব্ল্যাক, সিলভার কালো হয়ে যায়, আর কপার কি হয়? সবুজ হয়ে যায়। যদি তোমরা কোনো কপারের রিং বা সামথিং কিছু ইউজ করো, দেখবে কপার মাঝে মাঝে ওই সবুজ হাত বা এতে সবুজ হয়ে যায়, রঙ দেখাতে পারে। তাই অপক্ষয় কারণটা হলো কি? অপক্ষয়ের কারণে ধাতুর তৈরি, বিশেষত লোহার তৈরি নানা পদার্থ যেমন গাড়ি, কলেবর, সেতু, লোহা প্রভৃতি ইত্যাদি ক্ষয় ঘটে। তাই লোহার অপক্ষয় উদ্বেগজনিত সমস্যা, প্রতি বছরই নষ্ট হয়ে যায় লোহার সামগ্রী পরিবর্তন করার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়। তাই সেক্ষেত্রে যেটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো। যাই হোক, এবার চলে আসছে যে দুর্গন্ধতা, যাকে বলা হয় র্যানসিডিটি। যখন আমরা অনেক সময় চর্বিযুক্ত বা তেলযুক্ত খাবার স্বাদ আচ্ছাদন করে দেখি, তখন দেখা যায় যে কিছু পচে যায়, গন্ধ বেরোয়। সেক্ষেত্রে কী হয়ে থাকে? সাধারণত জ্বালন কার্যে বাধাদানকারী বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট পদার্থসমূহ পদার্থগুলোকে চর্বি বা তেলযুক্ত খাবারে যদি যোগ করা হয়, তাহলে কিন্তু সেই পচনটা মানে রোধ হয়। তাই খাবারকে বায়ুরুদ্ধ পাত্রে রাখলে জ্বালনটা খুব কার্যকরী, মানে এর জ্বালন কার্যকরিতা খুবই ধীরগতি সংঘটিত হয়। সেক্ষেত্রে আমরা কী করি? যে চিপস প্রস্তুতকারক সংস্থাগুলো যতক্ষণ চিপসের প্রতিরোধের জন্য এর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভর্তি করে রাখে। এটা দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। সেই জন্য কিন্তু নাইট্রোজেন গ্যাস অ্যাকচুয়ালি থাকার জন্য চিপসগুলো অক্ষত থাকে। চিপস কিন্তু পচে যায় না, বা চিপসে কিন্তু কোনো ওই গন্ধ বা দুর্গন্ধ দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে এই চ্যাপ্টারের মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম, যেটা আমরা অ্যাকচুয়ালি করে আসছি। আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি বুঝতে পেরেছো। তো এখানে মোটামুটি 5টা রিয়াকশান মোটামুটি যেটা আমরা কমপ্লিট করলাম। প্রথমে ছিল সংযোজন, অ্যাডিশান, তারপর ডিকম্পোজিশন। 1 নম্বর ছিল অ্যাডিশান, ডিকম্পোজিশন যাকে বলা হয় বিয়োজন, তারপর ডিসপ্লেসমেন্ট, তারপরে চলে আসছে ডাবল ডিসপ্লেসমেন্ট, তারপর চলে এলো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। ওকে, এই 5টা রিয়াকশন হয়ে গেল। তারপরে চলে আসছে আমার পরের স্লাইডে হচ্ছে বিভিন্ন কোশ্চেন্সগুলোর মধ্যে প্রথমে চলে আসছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ইজ কারেক্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট যাকে বলা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া সংক্রান্ত কোনটা ঠিক? সেক্ষেত্রে কী হয়ে থাকে? বলা হয় যে অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট রিকোয়ার্ড, দ্য নাম্বার অফ দ্য প্রোডাক্ট শুড বি ওয়ান, দ্য রিয়াক্ট্যান্ট শুড বি অর্গানিক। না, আমরা যেটা করেছিলাম সেটা কি? এক্সচেঞ্জ অফ দ্য আয়ন অফ দ্য রিয়াক্ট্যান্ট। এটাই অ্যাকচুয়ালি ছিল ঠিক, যেখানে আমরা পড়েছিলাম দুটো আয়নের মধ্যে যে আয়ন বিনিময় পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে? এটা আরআরবি গ্রুপ ডিতে এসেছিল 2009 এবং এটা আরআরবি টেকনিশিয়ানও এই কোশ্চেনটা এসেছিল। আরআরবি টেকনিশিয়ান যেরকম 26 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল, যাই হোক 26/10 যেটা হয়েছিল, এই 24 যেটা হয়ে গেল, 26/10/24 এরকম যাই হোক। তারপরে চলে এসেছে যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য প্রেসিপিটেট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন অ্যাকচুয়ালি কেমিক্যাল বিক্রিয়াতে কী আলাদাভাবে ভৌত অবস্থা পাওয়া যায়? সেক্ষেত্রে বলা হয় যে কোন, মানে যেটা অ্যাকচুয়ালি অপদ্রব্য হিসেবে, মানে যেটা প্রতীত হয়, যাকে বলা হয় কি, এটা প্রেসিপিটেট হয়, যেটা তাকে কী হিসেবে পাওয়া যায়? সেটাকে অ্যাকচুয়ালি সলিড হিসেবে পাওয়া যায়, প্রতিস্থাপিত হয়, পাথিকতা প্রতিস্থাপিত হয়ে অধক্ষেপ হিসেবে পড়ে থাকে। বাংলা টার্মটা মনেই পড়ছিল না। যাই হোক, তো মোটামুটি অধক্ষেপ পড়ে থাকে। যেটা অধক্ষেপ পাওয়া যায় সেটা কী হিসেবে পাওয়া যায়? সেটা অ্যাকচুয়ালি সলিড হিসেবে পাওয়া যায়। ঠিক আছে? আরআরবি গ্রুপ ডিতে এসেছিল 13/9/2022। ভালো কোশ্চেন। তারপরে চলে আসছে 3 নম্বর, বলা হচ্ছে দ্য মেথড অফ ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন ইজ কল্ড। একটা রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ যখন আমরা করি, ব্যালেন্স করার চেষ্টা করি, মানে ব্যালেন্স যাকে বলা সমিত সমীকরণ, সেক্ষেত্রে কী পদ্ধতি ব্যবহার করি? সেটা হলো হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মেথডের মাধ্যমে আমরা কিন্তু কোনো ইকুয়েশনকে সমীকরণ আনার চেষ্টা করি। আরআরবি গ্রুপ ডিতে এসছে 5/9/2022। তারপরে স্লাইডে কোশ্চেন চলে আসছে, বলা হয় 4 নম্বরটা যে ফর্মেশন অফ যেটা মিথাইল ক্লোরাইড ফ্রম মিথেন অ্যান্ড ক্লোরিন গ্যাস। তো এটা অ্যাকচুয়ালি কী বিক্রিয়া হতে পারে? মিথেন এবং ক্লোরিন, CH4 থেকে Cl2 দিয়ে উৎপন্ন হচ্ছে CH3Cl। ফর্মেশন অফ যেটি মিথাইল ক্লোরাইড ফ্রম মিথাইল, একে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। সেখানে ওই একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন করছে কি? HCl। তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, একে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে?
যদি শুধুমাত্র দুটো থেকে একটা হতো তখন আমরা সংযোজন বলতাম, অথবা যদি একটা থেকে অনেক কটা হতো তখন থেকে আমরা বলতাম ডিকম্পোজ বিক্রিয়া বলতাম। যাই হোক, এটা আরআরবি গ্রুপ ডিতে এসেছে যতক্ষণে যে আগের বার লাস্ট এক্সামে 26/8/2022। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে 5 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যাল রিয়াকশন ইজ অলওয়েজ এন্ডোথার্মিক। যে সবসময় এন্ডোথার্মিক হয়, কী বলেছিলাম, ডিকম্পোজ রিয়াকশন। আজ কোনটা সবসময় হয়, কম্বিনেশন রিয়াকশন বা অ্যাডিশন রিয়াকশন। সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, এটা সবসময় এক্সোথার্মিক হয়ে থাকে, সবসময় তাপ উৎপাদক বিক্রিয়া হবে। আরআরবি টেকনিশিয়ান যতক্ষণে যে ওই 2024 এসেছিলো, সম্ভবত 30/12 এসেছিলো, 30/12/2024। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, বলা হচ্ছে আরআরবি বলা হয় প্রেসিপিটেশন রিয়াকশন অ্যাজ এ স্পেসিফিক ক্লাস অফ। প্রেসিপিটেশন মানে অধক্ষেপণ বিক্রিয়া যেটা হয়, অধক্ষেপণ বিক্রিয়া কোথায় দেখতে পাওয়া যায় একমাত্র, সেটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়ে থাকে। ডাবল ডিসপ্লেসমেন্ট কী হয়, এটা অ্যাকচুয়ালি আয়ন ট্রান্সফার। আরআরবি গ্রুপ ডিতে এসেছে 6/10/2022। তারপরে চলে আসছে কি, বলা হয় হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য কুইক লাইম রিয়াক্ট উইথ ভিগোরাসলি উইথ দ্য ওয়াটার। কুইক লাইম যখন বলেছিলাম, তাহলে কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করে CaOH হোল্ড উৎপন্ন করে, একে বলা হয় স্ল্যাক লাইম। এটা অ্যাকচুয়ালি স্ল্যাক্ট। এটা কি হয়ে থাকে, এটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন। ওই যে বললাম, এটা তো সংযোজন বিক্রিয়ার মধ্যে পড়ছে না, এটা অ্যাডিশন বা অ্যাকচুয়ালি বলা হয় অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়ার মধ্যে পড়ছে। আর আরআরবি যেটি গ্রুপ ডিতে এসেছিল 16/9/2022। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, 8 নম্বর বিক্রিয়া কোশ্চেন, যেখানে দেখবো দ্য রিয়াকশন ইন হুইচ দ্য সিঙ্গেল রিয়াক্ট্যান্ট স্প্লিট ইন্টু 2 or more সিম্পল প্রোডাক্ট। ওই যে আমরা বলেছিলাম একটা থেকে AB প্রোডাক্ট থেকে উৎপন্ন করছে A+B, তাহলে এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি ডিকম্পোজ বিক্রিয়া। সেক্ষেত্রে কি আরআরবি গ্রুপ ডি অ্যাকচুয়ালি 25/8/2022 এসেছিল, এবং এই কোশ্চেনটা এলপিতেও এসছে এবারে 2024-এ, আবার টেকনিশিয়ানও 2024-এ এসেছে। যাই হোক, তার মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক, তারপরে চলে আসছি আমরা, যেটা বলা হয় 9 নম্বর কোশ্চেন, যেখানে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য নোন অ্যাজ এ মার্জিং অফ দ্য অ্যাসিড অর অ্যালকালিন ওয়াটার। যখন আমরা কোনো অ্যাসিড অর অ্যালকালিকে অ্যাড করব তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। এটা কিন্তু এক্সোথার্মিক যেটি বলা হয় বিক্রিয়া হবে, এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। আরআরবি গ্রুপ ডিতে এসেছে যতক্ষণে 17/9/2022। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, বলা হয় লাস্ট স্লাইড, যেখানে লাস্ট কোশ্চেন দেখবো, দ্য প্রসেস অফ দ্য ফিশন অফ দ্য ওয়াটার। জল যখন ভেঙে যায় তখন অ্যাকচুয়ালি ভেঙে কি উৎপন্ন হয়, ওই যে আমরা ইলেকট্রোলাইসিসের যে পদ্ধতিটা দেখছিলাম সেটাই বলা হচ্ছে ইলেকট্রো ডিকম্পোজিশন রিয়াকশন, জলের বিয়োজন। একটা সেই ডিকম্পোজিশনের 3টে ছিল, একটা ইলেকট্রো 1 নম্বর, আরেকটা ছিল ওই তোমার সান, যেটাকে সূর্যের উপস্থিতিতে একটা ভেঙে যাচ্ছে, আর এটা তো এছাড়া যেটি হিটের উপস্থিতি তো ভাঙছে, এগুলো তো আছেই। এটা আরআরবি এলপি এসেছিল, এটা যতক্ষণ এসেছিল 27/11 এসেছিল 2024। যাই হোক, মোটামুটি আমরা আমাদের 10টা কোশ্চেন কমপ্লিট করলাম, তার সাথে কনসেপ্টও ক্লিয়ার করেছি। আশা করি এই চ্যাপ্টার তোমরা অনেকটা বুঝতে পেরেছো, এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আর এর তো পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেই দিচ্ছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের টপিক নিয়ে, যেখানে আমরা খুব তাড়াতাড়ি কেমিস্ট্রিটাকে শেষ করার যে পথেই চলেছি। যেমন আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে গিয়েছে, আজকে আমাদের কেমিস্ট্রি একটা হয়ে গেল, আর হার্ডলি 3টে চ্যাপ্টার বাকি আছে, করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।